বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা যায়নি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তাকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, তবে বিদেশে চিকিৎসার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থা করা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রসঙ্গে তিনি এই কথা বলেন। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইলিয়াস মাতবর। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইলিয়াস, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ যাবার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে চিকিৎসা নিচ্ছেন। গত 23 নভেম্বর থেকে কিন্তু তিনি এখানে চিকিৎসা নিচ্ছেন। গত 27 নভেম্বর থেকে তার অবস্থা খুবই সংকটাপন্ন। এদিকে আমরা যেটা জেনেছি, সকাল থেকে আমরা এখানে রয়েছি, বাট এখন পর্যন্ত তার স্বাস্থ্যের কোনো আপডেট আমরা পাইনি। এর আগে গতকাল তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন যেমনটি জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে বিদেশ নেওয়ার মতো যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যে লন্ডনে যাবেন, তার সেই শারীরিক তেমন অবস্থা নেই। সেই শারীরিক অবস্থা যখন হবে তখন আসলে বিএনপির পক্ষ থেকে জানানো হবে। মেডিকেল বোর্ড যখন জানাবে তখনই তার বিদেশ যাত্রার জন্য কাজ সম্পূর্ণ করবেন। এছাড়া আমরা যেটা জানতে পেরেছি যে জার্মানির FAI সিভিল এভিয়েশন তাদের এয়ার অ্যাম্বুলেন্স যাতে মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে, সেজন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছে। ধারণা করা হচ্ছে এই বিমানে করেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে। এদিকে খালেদা জিয়ার সফরসঙ্গী হতে গত শুক্রবার তার বড় ছেলের সহধর্মিণী ঢাকা এসেছেন। তিনি এখন এখানে নিয়মিত আসছেন, ডাক্তারদের সাথে পরামর্শ করছেন, দেখভাল করছেন। তিনি মূলত তাকে লন্ডনে নেওয়ার জন্যই দেশে এসেছেন। এছাড়া আমরা যেটা জানতে পেরেছি যে আপনি জানেন যে গত শুক্রবার কাতারের আমিরের দেয়া যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, সেটা আসলে মূলত কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি। এই জন্যই মূলত খালেদা জিয়ার বিদেশ যাত্রা কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু তারপরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। এই জন্য চেষ্টা করছে বিএনপির পক্ষ থেকে, চেষ্টা করা হচ্ছে যে তাকে বিদেশ নেওয়া হবে এবং তার শারীরিক কন্ডিশন ভালো হলে তাকে বিদেশ নেওয়া হবে। যে এই ছিল রাজধানীর এভারকেয়ার থেকে আমার কাছে সর্বশেষ আমাদের। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস মাতবর। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করে না। তবে একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এই কথা বলেন তিনি। তিনি বলেন, 15 বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু সেই পথেও অনেক বাধা আসছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে। সাইবার ওয়ারে সজাগ থাকতে হবে। একমাত্র বিএনপি দেশকে সামনের দিকে নিয়ে যাবে। এ সময় আওয়ামী লীগের আমলে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে, একইভাবে থাকবে এবং 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মূল যে ভিত্তিক কথাটা ছিল, সেটা ছিল যে সকলের বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এবং ভোটের আগে পরের কাজ পর্যালোচনায় আজ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।
বৈঠকে 9 এজেন্ডা নিয়ে আলোচনা চলছে। সকাল 10:30টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। এতে উপস্থিত আছেন 4 নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। বৈঠকে তফসিলের আগে পরের কার্যক্রম, গণভোট আয়োজন সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সবশেষ অবস্থা, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময়, সমন্বয় সংক্রান্ত সহ বিবিধ বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিফতা গালিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, নির্বাচন কমিশনের আজকের কর্মযজ্ঞ নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আমরা সকাল 11:15 আসলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে 4 জন ইসি এবং বেশ কয়েকজন ইসি সচিব সহ নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবার সাথে আসলে সকালে 11:15টার দিকে মিটিং বসে প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিন। তো আমরা নির্বাচন কমিশনের যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে গণভোট এবং একই দিনে নির্বাচন প্রায় 12 কোটি 76 লাখ ভোটার, সব মিলে প্রায় 25 কোটি ভোটার যারা আসলে নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করবে। তো সেটা আসলে সময় নিয়ে আসলে মূলত বিভিন্ন মহলে আসলে কথা চলতেছে, বিশেষ করে এই যে একই সময়ে যে গণভোট এবং নির্বাচন দেবে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন অংশীজন মূলত প্রস্তাবনা দিয়েছে যে নির্বাচনের আগে অথবা নির্বাচনের পরে 1 ঘন্টা মূলত বাড়ানোর বিষয়ে আসলে কথা হয়েছে। তো এছাড়া যে বিষয়টি এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে মিটিং চলতেছে এই জন্য আমাদেরকে এখন পর্যন্ত আপডেট জানানো হয়নি। এছাড়া পোস্টাল ব্যালট আনা নেওয়ার বিষয়ে আজকে বৈঠকে চূড়ান্ত হওয়ার বিষয়ে আসলে কথা রয়েছে এবং ভোটের তারিখ, মনোনয়ন বাছাইপত্র, মনোনয়ন জমা সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকে হয়তো নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। তো আসলে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে আগামী 10 ডিসেম্বর মূলত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মূলত কথা বলবেন। কথা বলার পর হয়তো দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন অটল আছে। তবে বিভিন্ন পক্ষ, এনসিপি, বিএনপি সহ বিভিন্ন পক্ষ, রাজনৈতিক পক্ষ মূলত নির্বাচন পেছানোর বিষয় বা তফসিল পেছানোর বিষয় মূলত একটা প্রস্তাবনা তাদের আছে, কিন্তু নির্বাচন কমিশন তারা এখন পর্যন্ত দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার বিষয়ে তারা সিদ্ধান্তে অটল আছে। আমাতুল। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মিফতা গালিব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আওয়ামী লীগের 1.5 দশকের শাসন আমলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম, আটক ও নির্যাতনের ঘটনার মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর পরবর্তী শুনানি 9 ডিসেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ আজ প্রথম দিনের শুনানি শেষে এই তারিখ ধার্য করা হয়। এর আগে সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে বিশেষ একটি প্রিজন ভ্যানে সকাল প্রায় 10টায় তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়। অভিযোগ গঠনের শুনানিতে 26 জন বাদীর গুমের ঘটনায় মোট 5টি অভিযোগের পটভূমি ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়া সংঘটিত 6 হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের 8 অভিযোগের মামলায় ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেগুলো ট্রায়ালের পর্যায়ে আমরা আদালতের সামনে তুলে ধরবো যে কতটা নিষ্ঠুর এই বন্দিশালাটা ছিল। আমরা এটাও বলেছি যে এখানে 20 জন 25 জন বন্দী যদি সবসময় থাকতো, সবার ব্যবহারের জন্য বাথরুমের সামনে একটা গামছা, নোংরা অপরিচ্ছন্ন একটা গামছা টানানো থাকতো, সেটা দিয়েই সবাইকে হাত মুখ মুছতে হতো, গোসলের সময় ব্যবহার করতে হতো। সেইটার থেকে অ্যালার্জি, খোস পাঁচড়া এই জাতীয় ব্যাধি সমস্ত বন্দীদের মধ্যে ছড়িয়ে পড়তো এবং খুব কমনলি বন্দীরা বলেছেন সবার তাদের চোখ উঠতো, কারণ এত নোংরা ছিল, এটাতে মুখ মুছলে সবারই চোখ উঠতো। এরপরে একটা টুথব্রাশ রাখা হতো, সেই ব্রাশ দিয়ে হয়তো 25 জনকে ব্রাশ করতে বলা হতো। এই ধরনের ইল ট্রিটমেন্ট, একটা মানুষকে কতটা অমানবিক পরিবেশে রাখা যায় তার ব্যবস্থা এখানে ছিল। এই সেলটাই গত এই 15 বছর ধরে আসামিরা মেনটেন করেছেন
সেই কারণে তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা। রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচের সড়ক অবরোধ করছে আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীরা। এতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা 11:30টার পর সড়কটি অবরোধ করে আন্দোলনকারীরা। এর আগে সকাল থেকে আমদানি শুল্ক কমানো সহ 6 দফা দাবিতে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেয় মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা। এ সময় ভবনটির চারপাশ ঘিরে রাখে পুলিশ। ব্যবসায়ীদের অভিযোগ, NEIR বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে। বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়েও মোবাইল সেটের দাম বেড়ে যাবে। শনিবার অনির্দিষ্টকালের জন্য সারা দেশের মোবাইল দোকান বন্ধের ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। স্বাধীনতার পর প্রথমবারের মতো মূল ভূখণ্ডের সাথে সরাসরি ফেরি যোগাযোগ পাচ্ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এতে বদলে যাবে দ্বীপের ব্যবসা বাণিজ্যের ধরন আর অর্থনীতিতে আসবে ব্যাপক পরিবর্তন। মামুনুর রশিদের ক্যামেরায় নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। একটি পৌরসভা ও 11টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত এই দ্বীপের 7.5 লাখ মানুষের একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল নৌপথ। দীর্ঘদিন ধরে যাত্রীদের নদী পারাপার হতে হতো সি ট্রাক ও ট্রলারে। পুরাতন সি ট্রাক প্রায়ই বিকল হয়ে ঘাটে পড়ে থাকত। তখন জীবন ঝুঁকি নিয়ে ছোট ট্রলার বা স্পিডবোটেই ছিল ভরসা। বর্ষা মৌসুমে ট্রলার ডুবি ছিল নিয়মিত ভয়। কিন্তু সেই অপেক্ষার অবসান হতে চলেছে। নলচিরা ও চেয়ারম্যান ঘাটে ফেরির জন্য নির্মাণ করা হচ্ছে আধুনিক ল্যান্ডিং স্টেশন। সংশ্লিষ্টরা বলছে ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হবে। প্রতি বর্ষায় এইভাবে মাল আনতে ট্রলার ডুবি যা। অনেক রোগীর আত্মনা এই ঘাটে, তাদের চিৎকার আমার আজও প্রাণে ভাসে। আগে মাল আনতে অনেক ছিল, অ্যাক্সিডেন্ট হইতো, সুবিধা অসুবিধা ছিল। এখন মোটামুটি ফেরি হইলে মাল আনতে সুবিধা হইব। ফেরি চালু হলে আর ভোগান্তি পোহাতে হবে না যাত্রী, মুমূর্ষ রোগী কিংবা শিক্ষার্থীদের। ব্যবসায়ীদের মাল বোঝাই ট্রাক পৌঁছবে দোকানের সামনে। আবার দ্বীপের ইলিশ, ধান, বাদাম, ডাল সহ উৎপাদিত কৃষিপণ্য সহজেই মোকামে নিতে পারবেন কৃষকেরা। ফেরি হওয়াতে আমরা নিরাপদে যাতায়াত করতে পারবো। অলরেডি ফেরির কাজ চলমান, যাহা দেখে আমাদের হাতিয়ার মানুষ অনেক মুগ্ধ। তবে এই ফেরির জন্য হাতিয়ার মানুষকে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে দীর্ঘদিন। দ্বীপের সন্তান এনসিপির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ স্থানীয়রা বিভিন্ন দপ্তরে ছুটেছেন দিনের পর দিন। নৌপরিবহন উপদেষ্টাও আসেন পরিদর্শনে, যার ফলে আলোর মুখ দেখতে শুরু করে হাতিয়ার ফেরি সার্ভিস। আমরা শুরু করে দিয়ে গেলাম। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। নির্বাচিত যারা আসবেন তাদেরকে আপনারা বলবেন যে এই ঘাট দখল করা যাবে না, এবং দখল করতে চেষ্টা করলে আপনারা প্রতিহত করবেন। একদিকে হচ্ছে আমাদের উপদেষ্টার সাথে সাথে সরকারের সাথে সখ্যতা, এবং হচ্ছে নিচের দিকে হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, তাদের যে অবস্থান, এই কারণে এটা বাস্তবায়ন সম্ভব হচ্ছে। ঝুঁকিপূর্ণ নৌযাত্রার অবসান ঘটিয়ে ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে হাতিয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলছেন স্থানীয়রা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার বিজয়ের মাস। আজ 7 ডিসেম্বর সাতক্ষীরা শত্রুমুক্ত হয়। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে সেদিনের সাহসী সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্ত করেছিল এই সাতক্ষীরাকে। কিন্তু স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও সেই দামাল ছেলেদের স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি। নির্মিত হয়নি মুক্তিযোদ্ধাদের স্মরণে কোনো স্মৃতিস্তম্ভ। বিস্তারিত সাতক্ষীরার প্রতিনিধি ফয়জুল হক বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। 1971 সালের 2 মার্চ সাতক্ষীরা শহরে পাকিস্তান বিরোধী মিছিলে স্বাধীনতা বিরোধীরা গুলি করে হত্যা করে শহীদ আব্দুর রাজ্জাককে। আর এখান থেকে শুরু হয় সাতক্ষীরার দামাল ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নেয়া। 8ম ও 9ম সেক্টরের অধীনে ভারতের বিভিন্ন এলাকায় ট্রেনিং শেষে 29 এপ্রিল সাতক্ষীরার ভোমরা সীমান্তে প্রথম সম্মুখ যুদ্ধ শুরু হয়। 17 ঘণ্টাব্যাপী চলে এই যুদ্ধ। এরপর থেমে থেমে চলতে থাকে সাতক্ষীরার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাদের গুপ্ত হামলা।
ভোমরা, টাউন শ্রীপুর, বৈকারি ও খানজিয়া সম্মুখ যুদ্ধে শহীদ হন আব্দুর রাজ্জাক, কাজল সহ ৩৩ জন বীর মুক্তিযোদ্ধা। এ সময় পাক সেনাদের ২ শতাধিক সৈন্য নিহত হন। পরবর্তীতে ২৯ নভেম্বর মুক্তিযোদ্ধারা টাইম বোমা দিয়ে শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত পাওয়ার হাউস উড়িয়ে দিয়ে ভীত সন্ত্রস্ত করে ফেলে পাক সেনাদের। মুক্তিযোদ্ধাদের হামলায় টিকতে না পেরে ৬ ডিসেম্বর রাতে পিছু হটতে শুরু করে পাক সেনারা। ৭ ডিসেম্বর জয়ের উন্মাদনায় জ্বলে ওঠে সাতক্ষীরার দামাল ছেলেরা। সাতক্ষীরা মহকুমার সর্বপ্রথম ৭ই ডিসেম্বর হানাদার মুক্ত হয়। ভারতের চাকুলিয়া প্রদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা আসলাম। তখন আমি যোগদান করলাম ৮ নম্বর সেক্টর। বাংলাদেশের মুক্তিযুদ্ধ তখন শুরু হয়ে গেছে। স্বাধীনতার ৫৪ বছরেও সাতক্ষীরার বদ্ধ ভূমিগুলো সংরক্ষিত না থাকায় কিছুটা ক্ষুব্ধ সাতক্ষীরার বীর সন্তানেরা। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে সাতক্ষীরার বদ্ধভূমি এখনো সংস্কার হয়নি। এই বদ্ধভূমিগুলো সংরক্ষণ করতে গেলে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তা আমরা চাই এই দেশটা সুখী সমৃদ্ধির সোনার বাংলা হিসেবে গড়ে উঠুক, আমাদের মুক্তিযোদ্ধাদের আদর্শ বাস্তবায়ন হোক। সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি বধ্যভূমি ও গণকবরগুলো সংরক্ষণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হবে বলে জানান জেলা প্রশাসক। আলোচনা সভা এবং বধ্যভূমিগুলোতে ফুল দেওয়া, এগুলো যেহেতু প্রতি বছর হয়, আমরা এই আনুষ্ঠানিকতাগুলো আমরা অবশ্যই করব। ৩টা সম্ভবত বদ্ধভূমি আছে, আমি সেগুলো ভিজিট করব। এগুলো দেখে আমরা পরবর্তীতে এগুলো সংস্কারের উদ্যোগ নিব। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আধুনিকায়ন, সৌন্দর্য বর্ধন ও উন্নয়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে বায়তুল মোকাররমের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা একথা জানান। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ ব্রিফিং হয়। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে মসজিদের মূল কাঠামো ঠিক রেখে অভ্যন্তরীণ সৌন্দর্য বর্ধন ও আধুনিকায়ন করা হবে, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা এবং বহিরাঙ্গনে আচ্ছাদিত করা হবে, অফিস ভবন ও মিনার নির্মাণ সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। ১২,০০০ স্কোয়ার ফুট উন্নত মানের কার্পেট সংযোজন করেছে, যেগুলো তুরস্কের তৈরি। মিনারের জায়নামাজ ও কার্পেট পরিবর্তন করে দিয়েছি। দক্ষিণ পাশের অজুখানা সম্পূর্ণরূপে মেরামত সংস্কার করা হয়েছে। উত্তর ও দক্ষিণ পাশের অজুখানা, মহিলা নামাজ কক্ষের অজুখানা, বিশুদ্ধ পানির নতুন ফিল্টার সংযোজন করা হয়েছে। পূর্ব সাহানের টিনগুলোর প্রয়োজনে মেরামত সংস্কার করা হয়েছে। পূর্ব প্রান্তে যে টিনগুলো ছিল নষ্ট, এগুলো আমরা বদলে দিয়েছি। দক্ষিণ ও পূর্ব পাশের দেওয়াল ঘেঁষে দীর্ঘদিন স্তূপীকৃত ৬৬টি ট্রাক ময়লা আমরা অপসারণ করেছি। দক্ষিণ ও উত্তর গেটে আল্লাহু আকবার লেখা লাইট সংস্কারও চালু করা হয়েছে। মূল মসজিদের থাই ও কাঠের দরজা মেরামত পরিবর্তন করা হয়েছে। প্রথমবারের মতো বায়তুল মোকাররম মসজিদের পূর্ব দিকে অ্যাপ্রোচ রোড ও গেট হতে অবৈধ দখলদার উচ্ছেদ করে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে। তেঁতুলিয়ায় জেকে বসেছে তীব্র শীত। অগ্রহায়ণের শেষ সপ্তাহেই যেন পৌষের কনকনে শীত অনুভূত হচ্ছে, আর দিন দিন বাড়ছে এর তীব্রতাও। ফলে একরকম বিপর্যয়ের মধ্যে পড়েছে হিমালয় পাদদেশে অবস্থিত পঞ্চগড়। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এর আগে শনিবার সকাল 9টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় 10.5 ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এটি বলে জানা গেছে। তেঁতুলিয়া সহ আশেপাশের এলাকায় গত কয়েকদিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। গত কয়েকদিন থেকে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। এবার আমাদের কৃষি। জয়পুরহাটে বাণিজ্যিকভাবে পানি ফল চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষকরা। নিচু জমিতে সারা বছর পানি জমে থাকায় তেমন কোনো ফসল না হওয়ায় নিজ মেধা ও উদ্যোগে পানি ফল চাষ করেছেন তারা। কম খরচে বেশি লাভ হওয়ায় অনেকেই ঝুঁকে পড়েছেন এই চাষে। সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি বিভাগ। প্রতিনিধি বিপুল কুমার সরকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান।
জয়পুরহাট সদরের পুরানা পৈল ও গতন শহরের নিচু জলাবদ্ধ জমি, চারপাশে সবুজ পানিফলের পাতা। কৃষকরা কোমর সমান পানিতে দাঁড়িয়ে সংগ্রহ করছেন পানিফল। বছর জুড়ে পানি জমে থাকায় এসব নিচু জমিতে আগে তেমন কোনো ফসল হতো না। অকেজো পড়ে থাকা জমি এখন সোনার খনি। অর্ধশতাধিক কৃষক নিজস্ব মেধা ও উদ্যোগে এসব জমিতে সফলভাবে করছেন পুষ্টিগুণে ভরপুর পানিফলের বাণিজ্যিক চাষ। এতে আমার লাভ বেশি হয়, ওই জন্য পড়ে থাকা জমিগুলা চাষ করি এই পানিফল। 7 বিঘা মাটি আবাদ করেছি আমি, চলতেছে ব্যবসা, লাভ মোটামুটি ভালোই আসে। এখান থেকে তুলে বেচতে টাটকা জিনিস দেখে ভালো লাগলে এজন্য আর কি নিলাম যে 1 কেজি। 3 মাসে পানিফল ফসল তুলে ফেলতে পারেন কৃষকরা। মৌসুমের শুরুতে দাম বেশি থাকলেও বর্তমানে প্রতি কেজি 30 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে পানিফলের চাষ। 60 টাকা 70 টাকা কেজি বিক্রি করছি, বুঝেছেন? এখন ফলে না বেশি হয়েছে, এখন দাম কম। এখান থেকে উঠায় বিক্রি করে পানি ফল, টাটকা পাওয়া যায়। আমরা যখন যাওয়া আসা করি তখন এখান থেকে নিয়ে যাই। এদিক থেকে যাই যখন, তখনই আমরা এখান থেকে 1 কেজি 2 কেজি আমরা কিনে নেই। এবার জেলায় প্রায় 30 হেক্টর জমিতে পানি ফলের চাষ হয়েছে। কৃষকদের সহযোগিতাও দেওয়া হয়, জানালেন কৃষি বিভাগের এ কর্মকর্তা। প্রায় 30 হেক্টর জমিতে পানি ফল চাষ হচ্ছে। এখন অনেক কৃষক ভাই এটাকে শৌখিন পর্যায়ে আগে যারা করতে, এখন তারা বাণিজ্যিকভাবে করতেছে এবং মোটামুটি লাভজনক ফসল এটা। আমরা পরামর্শ দিচ্ছি তারা সঠিক পদ্ধতিতে পানিফল আবাদ করে পর্যাপ্ত ফলন গড়ে তুলতে পারে। পতিত নিচু জমিকে কাজে লাগিয়ে পানিফল চাষে যেমন লাভবান হচ্ছেন কৃষকরা, তেমনি গ্রামীণ অর্থনীতিতেও যোগ হচ্ছে নতুন সম্ভাবনা, এমনটাই মত সংশ্লিষ্টদের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।